ঘুম ভাঙার পরেই জানালার দিকে চোখ পড়ল কোলে। পূর্বে জানালা চিরে সূর্যের আলোর ছোঁয়ায় খুব ভোরে ঘুম ভেঙে গেল। চারদিকে এখনো কুয়াশা ভরা, ঠিকমতো কোনো কিছু এখনো দেখাই যাচ্ছে না। মেঘের মতো কুয়াশাগুলোও যেন ভাসছে। কনকনে শীতের কারণে এখনো লেপ মুড়ি দিয়ে বসে আছে কলি। হঠাৎ হিমেল বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ কলিকে মুগ্ধ করে তুলল। ছোট ছোট চোখগুলো কচলে আড়মোড়া দিয়ে বিছানায় থেকে নামার সময় ঘরের চারিদিকে তাকিয়ে একবার দেখে নিল মা বাবা কেউ কি নেই। কাউকে দেখতে না পেয়ে নিশ্চিত হলো। সম্ভবত মা রান্নাঘরে, আর বাবা উঠানে খবরের কাগজ পড়ছে। তাই আর কিছু না ভেবে ছোট ছোট পাগুলো দিয়ে ঘরের বাইরে চলে গেল অদম্য কৌতূহল নিয়ে। বাহিরে এসে দেখে উনুনে খেজুর রস জাল দেওয়া হচ্ছে। শীতের পিঠার জন্য কলি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আজ পিঠার নাস্তা হবে, কি মজা কি মজা বলে কলি উঠানে লাফাতে লাগলো আর ছোট দু হাতে দিয়ে তালি বাজাতে লাগলো। কলির বাবা আসলাম আমির মেয়ের এই পাগলামিগুলো দু চোখ ভরে উপভোগ করেন। একমাত্র মেয়ে তার, তাই তো মেয়েকে অনেক বেশি আদরে যত্নে মানুষ করেছেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম না নিলেও গরিব বাবা মার একমাত্র রাজকন্যা সে। মা কলি, পিটার খুশিতে এভাবে লাফালে হবে? এবার শান্ত হও। স্কুলে যেতে হবে না, যাও গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। তারপর আমরা সবাই মিলে পিঠা দিয়ে আজ নাস্তা করতে বসবো, ঠিক আছে? স্কুলের জন্য তৈরি হব এত তাড়াতাড়ি? কিন্তু কেন বাবা, এখনো তো মেলা সময় বাকি আছে। না মা, আমার কাজ আছে স্কুলে, তাই আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। তর্ক না করে বাবার কথা শোনো, ভিতরে গিয়ে তৈরি হয়ে এসো। বাবার কথা মতো কলি বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে বাবা আর মায়ের মাঝখানে বসে নাস্তা করে নেয়। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার হাত ধরে রওনা দেয় স্কুলের পথের দিকে। গত মৌসুমে বাংলার গ্রামে আসে বিশাল পরিবর্তন। তাই তো কলি বাবার সাথে স্কুলের পথে অগ্রসর হচ্ছে আর রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠের শীতের সবজিগুলো দেখছে। ফসলের মাঠ পার হলে দূর দূরান্তে যত দূর চোখ যাচ্ছে হলুদ ফুল ছেয়ে গেছে সর্ষে ফুলে মাঠে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে বাজারের সামনে এসে পড়ল কলি আর আসলাম আমির। সামনে একটা চা দোকান থেকে কলিকে একটা চিপস কিনে দেন তিনি টিফিনে খাওয়ার জন্য, কারণ কলি এছাড়া আর কিছুই খেতে চায় না। দুজনই একত্রে স্কুলের ভেতর প্রবেশ করে। কলি নিজের ক্লাসরুমে চলে যায় আর আসলাম আমির নিজের অফিস কক্ষে। তিনি স্কুলের প্রধান শিক্ষক। আজ চৌধুরী বাড়ির কিছু লোক আসবে স্কুল তদারকির জন্য, তাই আসলাম আমিরকে আজ স্কুলে তাড়াতাড়ি আসতে হলো। গ্রামের এই স্কুল গ্রামের সব থেকে বড় হসপিটাল, এমনকি বাজারের অর্ধেক মালিক চৌধুরী পরিবার। গ্রামের বাগান বাড়িতে বছরের প্রায় সময় পুরো পরিবার ঘুরতে আসে। তবে এবার চৌধুরী পরিবারের ছেলেরা আর তার কিছু ফ্রেন্ডসরা মিলে নাকি এসেছে। গ্রাম জুড়ে জায়গা সম্পত্তি আরও অনেক কিছু আছে যা আসলাম আমির জানেও না। আর আজ চৌধুরী পরিবারের ছেলেরাই আসবে স্কুল তদারকির জন্য। এই গ্রামের ধনী পরিবারের মধ্যে তারাই আছে, তবে এই পরিবারের সবাই শহরে থাকে। চৌধুরী পরিবারে আজমল ও আজাহার দুই ভাই। আজমল চৌধুরীর এক ছেলে ও এক মেয়ে, আর আজাহার চৌধুরীর দুই ছেলে এক মেয়ে। কলি টিফিন পিরিয়ডে স্কুলের মাঠে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর শিলার সাথে গল্প করছিল। শিলা কলির বান্ধবী। পুরো স্কুলে কলির এই একটা মাত্রই বান্ধবী। কলি কারোর সাথে তেমন মিশে না বা মিশতে চায়ও না, বড্ড হেজিটেট হয় ওর। হঠাৎ কলির কানে আসলো প্রিন্স এসেছে দেখ। কিছু মেয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে স্কুলের বারান্দায় দেখছে আর হাসাহাসি করছে। আমাদের প্রিন্স আজ অনেক দিন পর এসেছে। কলিও সেদিকে তাকালো। প্রিন্স এসেছে, আমার প্রিন্স। কলি চিপসের প্যাকেটটা ফেলে দিয়ে বারান্দার দিকে দৌড় দিল। সেখানে শুভ, তার কাজিন ইনাম আর মাহি দাঁড়িয়েছিল। শুভ ইনাম আর মাহিরের সাথে কথা বলছিল। এমন সময় একটা ছোট মেয়ে কোমরে হাত রেখে শুভর সামনে এসে হাজির হয়ে বলে, তুমি কি আমার প্রিন্স? আমাকে নিতে এসেছো? মা বলছে একদিন একটা প্রিন্স সাদা ঘোড়াতে করে আমাকে সাথে করে নিয়ে যাবে। তুমি কি সেই প্রিন্স? মেয়েটির কথা শুনে ভীষণ হাসি পেল শুভর। হাসি অবশ্য পাওয়ারই কথা। ছোট একটা মেয়ে কিন্তু দেখতে অনেক মিষ্টি। ছোট হলে হয়তো ক্রাশ খেত মেয়েটার উপর অনেকবার। শুভ মৃদু হেসে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম কলি। কলি? তুমি তো গোলাপ ফুলের কলির মতোই নিষ্পাপ। আর তোমাকে কে বলছে আমি প্রিন্স? আমার নাম শুভ। তুমি আমাকে শুভ ভাইয়া বলে ডেকো, কেমন? না না, তুমিই আমার প্রিন্স, আমি জানি। এখন বলো, তুমি আমাকে কখন বিয়ে করবে?
কলির কথা শুনে এবার ইনাম আর মাহিন না হেসে পারল না। দুধের দাঁত এখনো পড়েনি। সেই মেয়ে নাকি শুভ চৌধুরীকে বিয়ের জন্য প্রপোজ করেছে। শুভ কলির সামনে হাঁটু গেড়ে বসে কলিকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত কলি? 6 বছর। 6 বছর মেয়ের মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলো শুভ। বিয়ে করার কথা কে শিখিয়েছে তোমাকে? কলি অবাক করে বলল, পাশের বাড়ির শিউলির গত সপ্তাহে বিয়ে হয়েছে, ওই আমচোরা মামুনের সাথে। আমি দেখেছি, সবাই বলল ওটাই নাকি ওর রাজকুমার। তাহলে আমারটা আসছে না কেন বলো? আমচোর মানে? ইনাম জিজ্ঞেস করলো কলিকে। ওই মামুনের বাচ্চা আমাদের গাছের আম চুরি করে খায় জানো, তাই আমি ওকে আমচোরা বলি। আচ্ছা, মামুন আর শিউলি কোন ক্লাসে পড়ে বলো তো? শুভ প্রশ্ন করলো। আমার সাথেই পড়ে। শুভ বুঝতে পারলো এই গ্রামে এখনো বাল্যবিবাহ হয়ে থাকে। ছোটখাটো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তাদের বাবা মা। কলি নিশ্চয়ই এমন কিছু দেখেছে। ওরা দুজনই তো ছোট, তাই দুজন ছোট্ট মানুষের বিয়ে হয়েছে। আমি তো অনেক বড় তোমার থেকে, তাই এটা সম্ভব না। তুমিও তোমার বয়সে কাউকে খুঁজে নাও। না, আমার তো শুধু তোমাকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে তোমাকেই করব, তা না হলে করবই না। কলি অভিমান করে গালগুলো ফুলিয়ে কান্না করছে। তোমার বয়স 6, আর জানো আমার কত? 20 বছর। আমি তোমার থেকে 14 বছরের বড়, তাই এটা কি সম্ভব বলো? কেন সম্ভব না? শুভ এই মেয়েটাকে কিভাবে বুঝাবে? নিজের মাথায় কিছুই আসছে না। ওকে, দেখো কলি, তুমি আগে আমার মতো একটু বড় হও, মন দিয়ে লেখাপড়া করো, তারপর না হয় আমরা বিয়ে করব, ঠিক আছে? কলিকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য শুভ এই কথাটা বলেছে। সত্যি বলছো তুমি? একদম পিচ্চিওয়ালা, সত্যি। কলির মাথাটা গেঁটে দিয়ে বলল। এমন সময় কলিকে কেউ ডাক দিলে কলি শুভ দুজনই পিছনে তাকায়। কলিমা, তুমি এখানে কি করছো? আমি প্রশ্ন করলো নিজের মেয়েকে। আমি তো আমার প্রিন্সকে দেখতে আসলাম। প্রিন্স মানে? এবার শুভ আসলাম স্যারকে সব খুলে বলল। আসলাম স্যার মেয়ের এই ধরনের আচরণের জন্য শুভর কাছে ক্ষমা চাইল। আসলে কলির মা প্রতি রাতে ঘুমানোর সময় কলিকে গল্প শোনায়। রাতে গল্প না শুনলে কলি নাকি ঘুম আসে না। আর সেখান থেকে এইসব হয়তো। তুমি আবার কিছু মনে করো না শুভ, মেয়েটি তার অবুঝ। কি বলছেন স্যার? ও তো এখনো ছোট, তাই আমি কিছুই মনে করিনি। আপনি এমনভাবে বলবেন না প্লিজ। কলি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও, ক্লাসে যাও। মৃদু ধমকে বললেন কলিকে আমির। কিন্তু বাবা, আমি চলে গেলে প্রিন্সও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি বরং বাবা আমাকে একটা রশি এনে দাও। রশি দিয়ে কি করবে? মাহিরের বিস্ময় কণ্ঠ। আমি প্রিন্সকে আমার লালির মতো বেঁধে রাখবো, যাতে কোথাও যেতে না পারে। এই লালিটা আবার কে? শুভর কৌতূহল প্রশ্ন। লালি আমার বাছুরের নাম। শুভ কিংকর্তব্য বিমূঢ়। অবশেষে তাকে বাছরের সাথে বাঁধার পরিকল্পনা করা হলো। এবার না হেসে পারল না। শুভর সাথে সাথে ইনাম ও মাহিরও হেসে গড়াগড়ি। তাদের শুভকে এই হাঁটুর বয়সের মেয়ে নাকি রশি দিয়ে বাঁধবে। যে শুভর নাম শুনলে বাড়ির মানুষও ভয়ে কোনো কথা বলে না, সে শুভকে আজ একটা পিচ্চি এসব কথা বলছে। কলিকে তার বাবা একটা রাম ধমক দিল। মেয়ের আজকের আচরণে তিনি লজ্জিত। সাধারণ মেয়েটি তার মুখ চোরা, কারো সাথেই এত কথা বলে না। কিন্তু আজ যে কি হলো? বাবার ধমকে কলির ছোট মনে অভিমান এসে জমা হলো। সহ্য করতে না পেরে কান্না করে দিল। কেন জানি শুভর কলির কান্নাটা একদম ভালো লাগছে না। কেন এমন হলো শুভ নিজেও জানে না। বড্ড মায়া হলো মেয়েটির উপর। আর হবেই বা না কেন? এত মিষ্টি একটা পিচ্চিকে দেখলে সবারই মন চাইবে আদর করতে। শুভর ইচ্ছে হচ্ছিল মেয়েটির ফোলা ফোলা গাল দুটো টেনে দিতে, টুক করে একটা হামি দিতে। এমন বেখেয়াল ইচ্ছের জন্য নিজেই অপ্রস্তুত হলো। মনে মনে নিজেকে শাসন করে কলির কান্না বন্ধ করার জন্য ওয়াদা করলো কলির সাথে দেখা না করেও কোথায়ও যাবে না। কলি যেন এখন মন দিয়ে ক্লাস করুক। ছুটির পর শুভ কলির সাথে দেখা করবে। শুভর কথা শুনে কলি মিষ্টি হেসে বিনা টেনশনে ক্লাস করতে চলে গেল। এদিক দিয়ে শুভ আসলাম স্যারকে সাথে করে নিয়ে স্কুলে চারপাশটা ঘুরে দেখতে লাগলো। স্কুলের সব সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করতে লাগে। কলি ক্লাস ছুটিতে হতেই ও বাইরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু স্কুলে কোথাও শুভকে পেল না। ওর ভীষণ মন খারাপ হলো। প্রিন্সও কি ধোঁকা দিয়েছে? কথা দিয়ে কথা রাখেনি। অনেকটা মনমরা হয়ে শিলার সাথে স্কুল থেকে বের হয়ে এলো। হঠাৎ কলিকে কেউ ডাক দিলে কলি পেছন ফিরে তাকায়। শুভ গাড়িতে হেলান দিয়ে মোবাইল টিপছিল। এমন সময় কলিকে স্কুলের গেট থেকে বের হতে দেখে আসলে শুভ কলির জন্যই ওয়েট করছিল। কলির সাথে দেখা না করে যাবে না ওয়াদা করেছিল, তাই এখনো ওয়েট করছে ওর জন্য।
শুভকে দেখে কলি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায়। ছোট মুখটা যেন উচ্ছ্বাস ফিরে আসে। তুমি এখনো যাওনি প্রিন্স? আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো আর আমাদের দেখা হবে না। প্রিন্স কি তার প্রিন্সেসের সাথে দেখা না করে যেতে পারে বলো? তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আর দেখো তোমার জন্য কি এনেছি। শুভ অনেকগুলো চকলেট এনে কলিকে দিল। কলি এতগুলো চকলেট দেখে খুশিতে চিৎকার করতে লাগলো। দেখ শিলা, প্রিন্স আমার জন্য কতগুলো চকলেট এনেছে। আমি তোকে বলেছিলাম না আমার প্রিন্স এসেছে, আর সে আমাকে অনেক অনেক আদর করে। দেখেছিস এবার? কলির খুশি দেখে ভালোই লাগলো শুভর। সামান্য কিছু চকলেট পেয়ে কলির খুশির সীমা যেন নেই। বাচ্চা বলে কথা, এরা অল্পতেই তুষ্ট থাকে। কলি তুমি বাসায় যাবে না? কলির উচ্ছ্বাস লাগাম লাগায়। যাবো তো। তুমি কিন্তু কাল আমার সাথে আবার দেখা করতে আসবে, ঠিক আছে? কলির আবদার শুনে হাসতে লাগলো শুভ। আর এদিকে কলি শিলার সাথে চকলেট খেতে খেতে বাসার দিকে চলে গেল। এভাবে শুভ যতদিন ছিল গ্রামে ততদিনই কলির সাথে নিয়মিত দেখা হতো। কারণ স্কুলে কাজের জন্য শুভকে স্কুলে আসতেই হতো রোজ, আর কলির সাথেও দেখা হয়ে যেত। আর শুভ কলির জন্য কখনো চকলেট, চিপস, আইসক্রিম, জুস নিয়ে আসতো। কখনো কখনো কলির জন্য খেলনাও নিয়ে আসতো। দিন দিন কলির আবদারগুলো বেড়ে যাচ্ছিল। কখনো কানামাছি, আবার কখনো ঘুরতে নেওয়ার জন্য বায়না করতো। তারপরও শুভ পিচ্ছি বলে কখনো মানা করতো না, আর কখনো মানা করলে পিচ্ছি কান্না শুরু করে দিত। এভাবে 20 থেকে 21 দিন পার হয়ে গেল ওদের। শুভকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ ভার্সিটির ক্লাস শুরু হবে। তাই লাস্টবার যেদিন কোলের সাথে দেখা করতে গেল শুভ, পিচিটা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছিল। আসলাম স্যার অনেক বোঝানোর পর একটু থেমেছিল, কিন্তু শুভ কিছুই করার ছিল না। এরপর চলে গেল শুভ ঢাকায়। জানে না কবে দেখা হবে তার এই পিচ্ছিটার সাথে। তবে ওর আবদারগুলো অনেক মিস করবে শুভ। শুভ আর তার কাজিনরা বাড়ি চলে এলো। বাড়িতে এসে পুরো বাড়ি যেন তার মাথায় তুলে ফেলে। শুভর মা রাহেলা বেগম এসে ইনাম আর মাহিরে কানমালাই দিয়ে বলল, এসেই বাড়িঘর মাথায় তুলে ফেলেছিস। এতদিন তো শান্তিতেই ছিলাম। তার মানে কি বড় মা, আমরা কি বাড়িতে আসবো না? আর আমাদের মতো এমন ভদ্র ছেলে তুমি কি আর পাবে? তোরা ভদ্র, এই কথাও যে এই জীবনে শুনতে হবে আমার জানা ছিল না। উফ, বড় মা রাগ করো কেন? একটা লেটেস্ট নিউজ বলি, বড় ভাইয়ের জন্য বউ পেয়েছি। শুভ সোফায় হেলান দিয়ে বসেছিল। ক্লান্তি ওর চোখের পাতা ভারী হয়ে আসে, তাই চুপচাপ চোখ বুজে পড়েছিল। কিন্তু মাহির আর ইনামের সকল পেঁচাল আর কর্ণকুহরে ঠিকই আসছে। মাহিরের কথা শুনে এবার তড়াক করে চোখ মেলে অবাক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। কি যা তা বলছিস? আমার শুভ বউ, সে কোথায় থাকে, নাম কি? এই দেখো। মাহির মোবাইল থেকে কিছু পিক দেখালো বড় মাকে। মাহির লুকিয়ে কলির কিছু পিক তুলছিল, আর তাই দেখাচ্ছে এখন। আরে এত টাকা পাচ্ছি মানে? রাহেলা বেগম বিরক্ত হয়ে বলল, বড় মা, এই পিচ্চি মেয়ে তোমার রাগী ছেলেকে বিয়ের জন্য প্রপোজ করেছে জানো? আর এতদিন ভাইয়ার কাছে কত ধরনের আবদার করেছে, তা তো বলে শেষ করা যাবে না। জানো বড় মা, ভাইয়াকে তো রশ্মি দিয়ে ওর বাছুরের সাথে বেঁধে রাখতেও চেয়েছিল, যাতে ভাইয়া কোথাও না যায়। শুভ রাগী লোক নিয়ে মাহিরের দিকে তাকালো। পাশে থাকা একটা কুশন ছুঁড়ে মারলো ভাইয়ের দিকে, আর মাহিরও সাথে সাথে তা ক্যাচ করে নিল। এতক্ষণ এবারে সবাই কলি আর শুভর কাহিনী শুনতে এসে বসলো। শুভেদের কাণ্ড দেখে পুরাই অবাক। ও হ্যালো এভরিওয়ান, কি শুরু করেছো? এমনভাবে শুনছো মনে হয় কোনো রোমিও জুলিয়েটের কাহিনী চলছে। 6 বছরের একটা বাচ্চা মেয়েকে আদর করে ওর আবদারগুলো পূরণ করা কি দোষ? আর এসব নিয়ে এমন সিন ক্রিয়েট করার কি আছে আমি বুঝলাম না। যত সব আবালের দল। বলেই শুভ রাগ করে চলে গেল ওখান থেকে। ভাই দাঁড়া, আমরা তো এমনি একটু দুষ্টুমি করছিলাম। মাহির, তুই জানিস না শুভ এসব একদম পছন্দ করে না, তাহলে কেন এমন করতে গেলি? মাহির আর ইনামের মা বললেন, সরি মা, আমরা এখনই ভাইয়াকে সরি বলে আসি। থাক, এখন ওকে একা থাকতে দিন। জানিসই তো ওর রাগ উঠলে কারোর সাথে কথা বলতে চায় না, পরে রাগ কমলে সরি বলে আসিস। এদিক দিয়ে কলি রাতে ঘুমানোর সময় বারবার হেঁচকি দিয়ে উঠেছে। সারাদিনই কলি কান্না করেছিল বলে। প্রিয় খেলনা কেড়ে নিলে যেমন বাচ্চারা কাঁদে, কলিও ঠিক তেমন করে কাঁদছিল। কারণ তার কাছে খেলনা আর শুভর মধ্যে কোনো পার্থক্য নেই। কলির মনে হচ্ছে তাকে এখন আর কেউ চকলেট এনে দেবে না।
খেলনা এনে দেবে না। কয়েক বছর পর এভাবে কয়েক বছর কেটে গেল। কলি এখন নবম শ্রেণীতে পড়ে, অনেকটা বড় হয়ে গিয়েছে। শৈশবের গণ্ডি পার হয়ে কিশোরীতে পা দিয়েছে কলি। এই কয়েক বছর শুভ যতবারই গ্রামে এসেছিল কলির সাথে দেখাও করেছে, তবে গত 2 বছর ধরে শুভ গ্রামে আসছে না। এর মধ্যে শুভ পড়াশোনা শেষ করে ছোট চাচার সাথে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এত বছর পর শুভ আর তার কাজিনরা আবার এসেছে গ্রামে। এখনকার কিছু জায়গা নিয়ে ভেজাল চলছিল বলে এবার শুভকে আসতেই হলো। তবে এখন আর কলি এত ছোট না, তাই জ্বালায় না আগের মতো। তবে শুভ কলি জ্বালাতনগুলো খুব মিস করে। আজও কলি স্কুল থেকে যখন বের হয় তখন ইনাম আর মাহিরের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশ তাকিয়ে দেখে কিন্তু শুভ নেই। এই কয়েক বছর শুভর সাথে কলির খুব কমই কথা হতো, কারণ শুভর রাগ সম্পর্কে কলির আগে কোনো ধারণাই ছিল না। আর কলি ছোট ছিল বলে তেমন রাগ কলির উপর শুভ কখনো দেখাতো না। আর গত 2 বছর তো কলি শুভকে দেখেইনি। তবে মাহির আর এনামের সাথে কলির কথা হতো, আর শুভ সম্পর্কে তাদের কাছ থেকেই অনেক কিছু জানতে পারে। শুভ কতটা রাগী আর বদমেজাজি তারা না বললে হয়তো কলি জানতোই না। তাই কলি এখন শুভ নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এখন তো কলিকে পিচ্ছিও বলা যায় না। মাহির ও ইনাম পিচ্ছি বলে ডাক দিলেই কলি খুব রাগ করে। ইনাম ভাইয়া আমাকে পিচ্ছি একদমই বলবে না, আমি কিন্তু এখন পিচ্ছি না। তাই তাহলে বলো, তোমাকে এখন কি বলে ডাকবো ভাবি? ভাইয়াকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, তো এখন করবেনি বলো? এখনও তো অনেকটা বড় হয়ে গিয়েছো, তাহলে কাজী ডেকে এনে আজই বিয়ে করে দিই, কি বলো? তবে কলি বলে রাখি, শুভ ভাইয়া কিন্তু আগের থেকে অনেক বেশি রাগী হয়ে গিয়েছে, তাই সাবধান। কলিকে একটু রাগানো আর ভয় দেখানোর জন্যই ইনাম ও মাহির এসব বলেছিল, কিন্তু কলি তাদের কথায় রাগ না হলেও ভয় পেয়ে যায় শুভর রাগের কথা শুনে। কারণ এর আগের বার মানে 2 বছর আগে যখন কলি শুভকে লাস্টবার দেখেছিল, তখন শুভ বাজারে কয়েকজন ছেলেকে একাই অনেক মেরেছিল। শুভর এমন রূপ সম্পর্কে কলির কোনো ধারণাই ছিল না। আর ছেলেগুলোকে কেন মেরেছিল এটা কেউ বলতেই পারেনি। তাই কলি এখন শুভকে দেখলে ভয়ে শুকনো ঢুক গেলে। আর সেদিনই শুভ গ্রাম থেকে চলে গিয়েছিল, আর কলির সাথেও একবার দেখা করেনি। আজ 2 বছর পর আবার আসলো। কি হলো কলি? কি চিন্তা করছো? না কিছু না তো, শুভ ভাইয়া আসেনি। ও, তাহলে তুমি এতক্ষণ তোমার ওনার চিন্তায় মগ্ন ছিলে? কি সব বলো না, আমি যাই এখন, দেরি হলে মা বকবে। আরে, তোমার ওনার সাথে দেখা করবে না? 2 বছর দেখা না করে যেহেতু থাকতে পারছে, তাহলে এখন আর দেখা করার দরকার নাই। কলি যেতে যেতে কথাটা বলেছিল। এদিক দিয়ে গাড়িতে বসে শুভ কলিকে দেখছিল। আর কলি বলে যাওয়ার কথাগুলোর মধ্যে কতটা অভিমান ছিল তাও শুভ খুব ভালো করে বুঝতে পারছিল। শুভ গাড়ির সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ঠোঁটের কিনারায় একটু হাসি টেনে মনে মনেই বলে উঠল, আমার পিচ্চিটা আসলেই অনেক বড় হয়ে গিয়েছে। শিশুকালে ভালোবাসা নামক যে রসের সৃষ্টি হয় সেটি ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আরও পরিপক্ক হতে থাকে। অর্থাৎ মনের মধ্যে ভালোবাসা নামক জিনিসটির একটি জগৎ সৃষ্টি হতে থাকে। কিশোর বয়সে ভালোবাসা ভয়ঙ্কর হতে থাকে। এই বয়সে লজ্জাটা একটু বেশিই কাজ করে। এসব কারণে মনের কথা মুখে আনতে পারে না তারা। তাই ভালোবাসা নামক এই জিনিসটি কষ্টদায়ক হয়ে ওঠে কিশোর কিশোরী এই বয়সে। কলিও শৈশবের গণ্ডি পেরিয়ে কিশোরীতে পরিণত হয়েছে, তাই তো তার মধ্যে আবেগ, ভয় আর লজ্জাটা একটু বেশি কাজ করছে এখন। শৈশবে শুভর সাথে কাটানো দিনগুলো কলি আজও ভোলেনি। তার কাছে যে শুভ আজও তার রাজকুমার। তবে এই রাজকুমারকে কলি এখন চেনে না, কারণ রাজকুমারের পরিবর্তন কলিকে প্রতিনিয়ত পড়িয়েছে। আর গত 2 বছর শুভকে দেখতে না পারার বেদনাটা এখন অভিমানে পরিণত হয়েছে কলির মধ্যে। তাই তো শুভ বারবার খবর দেওয়ার পরও কলি একবারও শুভর সাথে দেখা করতে যায়নি। আর যাবেই বা কেন? কলির মন প্রাণ জুড়ে শুভর বিচরণ হলেও শুভর মনে কি আছে কলি আজও জানতে পারেনি। হয়তো কিছুই নেই। তাই তো কত সহজে এই 2 বছরে কলির সাথে শুভ একটিবারও দেখা তো দূরে থাক, কথাও বলেনি। তাহলে কেন এখন দেখা করতে চায়? এতদিন যেমন ছিল এখনও তেমনই থাক সব কিছু। যাব না আমি আর এই দহনে পড়তে চাই না শুভ ভাই। বিছানা শুয়ে মাথার উপরে চলতে ফ্যানটার দিকে তাকিয়ে কলি এত বছরের হিসাবের ছক করছিল মনে মনে। কলি 2 দিন ধরে স্কুলে যায় না শুভর কারণে। তবে আজ মার বকাবকিতে স্কুলে না গিয়ে পারছে না। তাই আকাশি রঙের স্কুল
ড্রেসটা পরে দুটো বেনি করে স্কার্ট মাথায় পেঁচিয়ে কলি চলল শিলার সাথে স্কুলে। যাওয়ার সময় কোনো ভয় নেই, কারণ কলি জানে শুভ এত সকালে কলির সাথে দেখা করতে জীবনেও আসবে না। তাই তো কলি, শিলা আর শিলার ছোট বোনটার সাথে গল্প করতে করতে স্কুলের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই একটি জিপ এসে তাদের সামনে দাঁড়ালো। কলি জিপটার দিকে ভ্রু দুটো কুঁচকে তাকালো। জিপটাতে মাহির আর ইনাম বসা ছিল। কলি, উঠে পড়, তোমাকে ভাইয়া নিয়ে যেতে বলেছে। কেন ভাইয়া? কোন ভাইয়া মানে? শুভ ভাইয়া? আমাকে কেন নিতে বলবে? আপনি কানে মনে হয় কম শুনেছেন। ইনাম ভাইয়া, গিয়ে আবার ভালো করে জেনে আসুন। আরে রে, কোথায় যাও? দেখ কলি, ভাইয়া কিন্তু খুব রাগ করবে, তখন কিন্তু আমরাও কিছু করতে পারবো না। করুক রাখ, আমার কি? আমি কি তাকে ভয় পাই? আমি এখন পিচ্চি কলি না, যাকে উনি যা বলবে তা শুনবে। আমি এখন আসি, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। এদিক দিয়ে ইনাম আর মাহির একে অপরের দিকে তাকিয়ে আছে। কলির এমন আচরণে করা কিঞ্চিত অবাক। কলি মনে করেছে এভাবেও শুভ থেকে দূরে থাকতে পারবে, কিন্তু কলির ভাবনায় পানি ঢালতে শুভ স্কুলে এসে হাজির। 2 বছর পর দেখলেও শুভকে দূর থেকেই চিনতে পেরেছে কলি। আর চিনবেই বা না কেন? 6 ফুট লম্বা, চওড়া বডি, দেখে বোঝা যাচ্ছে নিয়মিত হয়তো জিম করে। কালো সিল্কি চুলগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আর শুভ বিরক্ত হয়ে হাতের আঙ্গুলগুলো দিয়ে সামলাচ্ছে বারংবার। হোয়াইট কালারের শার্টটা হাতের দিকটা ফোল্ডার করে রেখেছে, চোখে সানগ্লাস পরে এদিক ওদিক তাকাচ্ছে। সবশেষ বলা যায় আগের থেকে আরো হ্যান্ডসাম ও সুন্দর হয়ে গিয়েছে। কলির তখন শুভকে খুব বলতে ইচ্ছা করছিল, ছেলেদের এত সুন্দর হতে নেই শুভ ভাইয়া। দেখেন, আমি তো চোখ সরাতেই পারছি না, কিন্তু আশেপাশের সব শাকচুন্নিরাও আপনাকে গিলে খাচ্ছে। কলি এতক্ষণ পর বুঝতে পারছে শুভ তাকেই খুঁজতে এসেছে, কারণ কাজ না থাকলে শুভ স্কুলে কোনো দিনই আসে না। তাছাড়া মাঝে মাঝে শুধু কলির সাথে দেখা করতে আসতো শুভ। এত বছর পর শুভকে স্কুলে দেখে সবাই তাকিয়ে আছে, কিন্তু শুভর কারো তাকানো তোয়াক্কা করার সময় নেই। তাই সোজা হাঁটা ধরল কলির ক্লাসের দিকে। ক্লাসে গিয়েই কলির এক বেনি টানতে টানতেই নিজের গাড়ির সামনের দিকে নিতে লাগলো। আর এদিক দিয়ে কলি শুভ ভাইয়া ছাড়ও আমায় লাগছে বলে চিল্লাচ্ছে, কিন্তু শুভর কানে কিছুই আসছে না। ডোন্ট কেয়ার একটা লুক তার। কলিকে টানতে টানতে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার নিজ গতিতে। আমি আর চোখ দিয়ে শুভ ভাইকে দেখলেও তার কোনো পাত্তা নেই। সে সামনে তাকিয়ে গাড়ি এমনভাবে চালাচ্ছে যেন জীবনে মনে হয় আগে কখনো গাড়ি চালায়নি। গ্রাম থেকে অনেকটা দূরে একটা খালি রাস্তায় শুভ ভাইয়া গাড়িটা থামালো। কলি বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকালো। এখানে কেন গাড়ি থামালেন? কলি একটু আশেপাশে আরো ভালো করে লক্ষ্য করে। তোর সাথে কথা বলা দরকার, তাই এই জায়গাটা বেস্ট। এখানে কেউ ডিস্টার্ব করবে না আমাদের। কেন, কোনো সমস্যা? নিশ্চয়ই আপনি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছেন, তাই না? এখানে মেরে ফেললে আমাকে কেউ খুঁজেও পাবে না। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন তোকে মারবো? তাহলে কথা বলার জন্য কেউ এমন জায়গায় আনে? চারদিকে তাকিয়ে দেখেছেন? মানুষ তো দূরে থাক, কুত্তা বিলাইও নাই একটা। ও, তাহলে এই কথা? কলির এমন আজগুবি চিন্তা দেখে শুভ ভাইয়া হাসতে লাগলো। উফ, কি করে এই মানুষটা? এমনি আমি তার জন্য ঘায়েল, তার উপর উনি এমন করে হাসছে। শুভ ভাইয়া হাসি বন্ধ করুন, তা না হলে আমি মরে যাব। কলি মনে মনে কথাগুলো বলেই যাচ্ছে। কলির হৃদয়ের স্পন্দন যেন বেড়েই চলেছে, আর শুভর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওকে, স্টপ নাও। এখন বল তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি কিছু? তাহলে এমন করছিস কেন? আমার সাথে দেখা করতে চাইছিস না কেন? দেখ, 2 বছর আগে তোর সাথে দেখা করতে আসতে পারিনি, কারণ আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল বলে চলে যেতে হয়েছিল। তার জন্য সরি। আর এতে এত রাগ করার কি আছে? কাজ শেষ করতে করতে কি 2 বছর লাগে শুভ ভাইয়া? এই 2 বছরে কি একবারও আমার কথা মনে পড়েনি? কলি জানালার দিকে মুখটা ঘুরিয়ে রেখে কথাগুলো বলছে, কারণ কলির ছোট ছোট চোখগুলো দিয়ে অশ্রু পড়ছে, যা কলি শুভকে দেখাতে চায় না। কলি, আমার দিকে তাকা, তাকা বলছি। শুভ ধমকের স্বরে বলে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। কলি ভয়ে শুভর দিকে ঘুরল। এবার বল কলি, তোর কি সমস্যা? কেন এমন আচরণ করছিস? আমি এবার চলে গেলে কবে আসবো জানি না, আসতে পারবো কি না তাও জানি না। তাই বলছি তোকে, কোনো সমস্যা থাকলে বল, আমি সমাধান করার চেষ্টা করব। আর তোর কেন এমন মনে হলো আমি তোকে মনে করিনি? হয়তো ব্যস্ত ছিলাম, কিন্তু তোকে ভুলিনি। ভুলে যদি যেতাম তাহলে কি আজ তোর সাথে
দেখা করতে আসতাম বল? এবার কলি নিজেকে আর সামলে রাখতে পারল না, ডুকরে ডুকরে কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। আপনি অনেক খারাপ শুভ ভাইয়া, আমাকে একবারও ফোন করেননি, একবারও খোঁজ নেননি। আপনি আমাকে ভুলে গেছেন। আপনি আমাকে প্রমিস করেছিলেন আপনি আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু আপনি চলে গেছেন। আমি জানি এবার গেলে হয়তো আর আসবেন না, কিন্তু আমি কি করব বলেন? আমি যে আপনাকে... কলি আর বলতে পারলো না, কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। কলির এ কান্না শুভর কাছে স্বাভাবিক লাগলো না, তবুও শুভ কিছু বলল না। কিন্তু কলির কান্না দেখে শুভর বুকে চিনচিন করে ব্যথা করতে লাগলো। এ ব্যথা আজকের থেকে না, কলিকে সেদিন ছেড়ে যাওয়ার পর থেকেই যতবার শুভর কলির কথা মনে পড়তো তখনই এই ব্যথাটা অনুভব করত। শুভ বুকের মধ্যে হাত দিয়ে বাড়ির গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ এতটা অবুঝ না। কলির মনের কথা শুভ অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু কলিকে নিজের জীবনের সাথে জড়াতে চায়নি শুভ। তাই তো এই 2 বছর কলি থেকে দূরে থেকেছে। শুভ ভেবেছিল কলি থেকে দূরে সরে থাকলে কলি সব ভুলে যাবে, কিন্তু কলি কিছুই ভোলেনি। স্টপ ক্রাইং কলি, আই ডু নট টলারেট ইয়োর টিয়ার্স অ্যাট অল। আই সে স্টপ। আমি মরিনি এখনো। এভাবে কেন কান্না করছিস? কান্না থামা, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব কিন্তু, বেয়াদব। কলি এতক্ষণ পর শুভর দিকে তাকালো। শুভর চোখগুলো লাল হয়ে গিয়েছে। কলি বুঝতে পারছে না কেন, কারণ কান্না তো ও করেছে, তাহলে চোখ শুভর কেন লাল হবে? শুভর চোখে চোখ পড়ায় কলির সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমি বাসায় যাব শুভ ভাইয়া। তা তো দিয়েই আসবো। তোকে কি এখানে রাখতে এনেছি আমি? যত সব। শুভ একটা সিগারেট ধুয়ে 2 আঙুলের মাঝে রেখে ফু দিয়ে ধোঁয়াগুলো বাহিরে ছাড়ছে। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভই বলা শুরু করলো। তোর বয়স কত এখন? 16 বছর। আমার কত এখন জানিস? 30। তোর থেকে 14 বছরের বড়। সময় চলে গেলেও বয়সের এই গ্যাপটা কখনো কমবে না। তোর মাত্রই নতুন জীবন শুরু হয়েছে। জীবনটাকে উপভোগ কর, লেখাপড়া ভালো করে কর। দেখবি আমার থেকে ভালো কাউকে তুই পাবি। আমি অত শত বুঝি না। চুপ একদম। ধমক দিয়ে শুভ। ধমকের কারণে কলি আবার কাঁদতে থাকে। আবার শুরু করলি তুই। মন ভাঙার থাকলে ছোটবেলায় ভেঙে দিতেন, তখন এমন আশা দিয়েছিলেন কেন? তখন তুই পিচ্চি ছিলি, তোকে বোঝানো যাচ্ছিল না। কিন্তু এখন তুই পিচ্চি নেই, বড় হয়েছিস অনেক। এখন তোর সব কিছু বুঝতে হবে, তোর জন্য কি ভালো কি খারাপ। আমি এখন বড় হয়েছি, তাহলে সমস্যা কি আপনার? আমি সুন্দর না বলে নাকি আমার বাবা গরিব বলে আমাকে যোগ্য মনে হয় না? এসব কথাগুলো কলি মাথা নিচু করে শুভকে বলছে, কারণ হয়তো আজকের পর শুভকে আর পাবে না এসব বলতে। একথা বলার সাথে সাথে কলির গালে একটা থাপ্পড় পড়ল। শুভ দাঁত কটমট করে বলতে লাগলো। খুব বেশি কথা বলতে শিখে গেছিস। আগে ছোট ছিলি বলে কিছু বলিনি, কিন্তু তোর এসব আজগুবি কথা এখন আর সহ্য করব না আমি, মনে রাখিস। আমি বাসায় যাব। গালে হাত দিয়ে কথাটা বলল কলি। শুভ বাড়ির দিকে রওনা দিল। কলির বাড়ির সামনে গাড়ি থামানোর সাথে সাথে কলি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো। শুভ ডাকে পিছে তাকায়। শুভ একটা প্যাকেট কলির দিকে এগিয়ে ধরে। এতে একটা ফোন আর সিম আছে তোর জন্য। কখনো মনে পড়লে ফোন দিস আমায়, আমার নাম্বার লেখা আছে। কলি শুভর দিকে তাকিয়ে একবার প্যাকেটটার দিকে তাকালো। আমার লাগবে না শুভ ভাইয়া, আর চিন্তা করবেন না, আমি আর আপনাকে জ্বালাবো না। কলি আর 1 মিনিটও দাঁড়ায়নি, বাড়ির ভিতর চলে গেল। আর শুভ কলির যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কলি বাড়িতে এসে নিজের রুমে দরজা বন্ধ করে অনেক কেঁদেছে আজ। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। মন খারাপ হলেই কলি জানালার দিকে তাকিয়ে থাকে। আজও তাকিয়ে আছে। সামনে বিস্তৃত মাঠ, আর মাঠের এক পাশে আছে একটি গাছ। তার শীর্ষগুলো আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় দাঁড়িয়ে আছে, কিন্তু লাগাল পায় না। কলিরও নিজেকে ওই গাছটার সাথে তুলনা করছে। সেও তো শুভ নামক মানুষটিকে ধরতে এত বছর চেষ্টা করেছে, কিন্তু কলিও লাগাল পায়নি। শুভ ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে আর ফোনে কারোর সাথে যেন কথা বলছিল। হঠাৎ সামনে ফাহিম এসে দাঁড়ালো। ফাহিম শুভর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। শুভ সুখ দুঃখের কষ্টের ভাগিদার ফাহিম। শুধু শুভর ফ্রেন্ড না, অর্পার হাজব্যান্ডও ফাহিম। অর্পা ইনাম ও মাহিরের বড় বোন। ফাহিমকে দেখে শুভ ফোনটা কেটে পকেটে রেখে দিল। ফাহিম শুভর দিকে একদিনে তাকিয়ে আছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। কিরে, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বল। কলির কি খবর? তুই বলেছিস তোর মনের কথা? না, এখনো বলা হয়নি। শালা এখনো কার জন্য অপেক্ষা করে আছিস?
এই 2 বছর তো কলি করে মাথা খারাপ করে ফেলেছিস। ঘুম আসতো না বলে কত রাত নেশা করেছিস শুধু ওকে ভুলবার জন্য। তবুও তো ওকে ভুলতে পারলি না। নেশাগ্রস্ত হয়ে কলিকে এনে দেওয়ার জন্য জেদ করতি। তোর কলির প্রতি ভালোবাসার পাগলামি আমি দেখেছি। তাই তো এবার বললাম কলিকে মনের কথা বলে দে। বয়সের যে ব্যবধান তার কারণে তুই কলির থেকে দূরে সরে গেছিলি। তা তোর ভালোবাসার সামনে খুবই নগণ্য শুভ। তাহলে কেন বলিস নাই? শুভ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ছাদের রেলিংয়ে দুহাত দিয়ে আকাশটার দিকে তাকিয়ে বলে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি কলির কীরকম ফিলিংস কাজ করছে। ছোট্ট যে পিচ্চিটা আমার আগে পিছে ঘুরতো, সে পিচ্চিটা এখন বেশ বড় হয়ে গিয়েছে জানিস, আর আমার কল্পনার থেকে সুন্দর হয়ে গিয়েছে। আগে তো মায়াপরি ছিল, যার মায়াজালে আমি আবদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওর মায়া ও সৌন্দর্য দুটোই বেড়ে গিয়েছে। আর বড় হবার পর কি ও আমায় ভুলে গিয়েছে নাকি এখন আমায় স্মরণ করে তা জানার দরকার আমার। আমি যে ওর জন্য পাগল হয়ে যাচ্ছি তা বলার আগে ওর মনের কথাটাও জানতে চেয়েছিলাম। শুভ কিছুক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা না। প্রথম দেখাতে চোখে চোখ রেখে হাতে হাত রেখে স্বপ্ন দেখেই বলে ফেলা যায় না আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ, এই সবই ভালোবাসার রাস্তা, যে একসময় এক হয়ে মিলিত হয়ে ভালোবাসার রূপ নেয়। আর তখন কোনো শক্তি তাদের আলাদা করতে পারে না। কিন্তু অনেক সময় আমার মতো যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, তাদের ভেতরে একটা পাখি ছটফট করে। জানিস ফাহিম, সেই পাখিটির নাম কি? মন পাখি। মন পাখির কাছে আমরা সবাই হেরে যাই। সবই বুঝলাম। তুই আজকাল কাব্য হয়ে গেছিস, কিন্তু যার জন্য এত ভালোবাসা তার কাছে গিয়ে কি জানতে পারলি? শুভ ফাহিমের দিকে তাকিয়ে মুখে এক প্রশস্ত হাসি দিল, যার রহস্য ফাহিম বুঝতে পারল না। তাই ক্যাবলা কান্দের মতো শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তা বুঝতে পেরে ফাহিমের দুখাদে হাত রেখে বলল, জানিস দোস্ত, কলিও আমাকে সীমাহীন ভালোবাসে। 2 বছর ওর থেকে দূরে থাকার পরও আমার পিচ্চি আমাকে ভুলেনি, বরং আমাকে ওর সারা হৃদয়ে বিচরণ করে রেখেছে। আমি ওর চোখে আমাকে না পাওয়ার কষ্ট দেখেছি। সত্যি বলছি, ওর কষ্ট দেখে আমার ভেতরটা কী যে শান্তি লেগেছে তোকে বোঝাতে পারবো না। আমি এতটা বছর যে প্রেমময় তৃষ্ণায় ভুগেছি, কলিও সেই প্রেমময় তৃষ্ণা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না আমার পিচ্চিটাও আমাকে ভালোবাসে। কলির ভেতরে, বাহিরে, অন্তরের সব জায়গায় এই শুভর বসবাস। কিন্তু জানিস, আমি না একটা জিনিস খুব খারাপ করে ফেলেছি, তাই এই নিয়ে একটু চিন্তিত হচ্ছি। কি করছিস শুভ? ফাহিম চিন্তিত হয়ে। এরপর শুভ কলিকে কি কি বলেছে সব বলল ফাহিমকে। দোস্ত, কলির যে বয়স, এ বয়সটা খুব ভয়ঙ্কর। ভালো মন্দ দিক বিদিক বিবেচনা করার মতো বয়স হয়নি। আমার ভয় হচ্ছে আবেগে পড়ে আবার ভুল কিছু করে ফেললে। ফাহিমের কথা শুনে শুভ আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আমি জানি তুমি আর ফিরবে না, ধরবে না আমার হাত। তবুও ছিলাম এতদিন তোমার অপেক্ষায়, কারণ এই অপেক্ষা যে অনেক শান্তি পেতাম, স্বস্তি পেতাম আমি। কিন্তু আজ যে সব শেষ, তোমাকে ফিরে পাওয়ার আশাটাও এখন আর করা যাবে না। মনের কষ্টটা বাড়াতে বাড়াতে অনেক বেশি বেড়ে গেছে শুভ ভাই। আমি আর সইতে পারছি না। কিছুক্ষণ আগে কলি কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে এসব মনে মনে বলেই যাচ্ছে। বলতে বলতে কলি অজানা এক ঘুমের দেশে পাড়ি দিল। এদেশ থেকে বের হতে কলি পারবে কিনা জানা নেই, কিন্তু ওর মন যে শান্তি চায়, তাই শান্তির খোঁজে এমন ভুল ডিসিশন কলি নিয়ে নিল। হয়তো শুভর সাথে আর দেখা নাও হতে পারে, হয়তো কলি ফুল হবার আগেই ঝরে যাবে। কিশোরী বয়সটাই এমন। এ বয়সে কিশোর কিশোরী না শব্দটা শুনতে নারাজ। জীবনের সবচেয়ে ভুল ডিসিশনগুলো এই বয়সে বেশি করে নেওয়া হয়, কারণ আবেগ খুব বেশি কাজ করে তাদের মধ্যে। আর আবেগে পড়ে কিশোর কিশোরী ভালো মন্দ কিছুই বিবেচনা করতে পারে না। ইনাম, মাহিরা, শুভর ছোট বোন রিহা শুভর রুমে বসে গল্প করছে, আর শুভ বসে বসে ফোন টিপছে আর কলির কথা চিন্তা করছে। কেন জানি মনটা খুব অস্থির হয়ে পড়েছে। অর্পার শুভর রুমের দিকে যেতে নিলে কেউ একজন অর্পার হাতটা ধরে টান দিয়ে অন্য রুমে নিয়ে যায়। অর্পা কিছুটা ভয় পেয়ে গেলেও হাত ধরা লোকটিকে দেখে ভয়টা দূর হয়ে যায়, কিন্তু রাগটা বেড়ে যায় ফাহিমের উপর। ফাহিম অর্পার কোমরকে শক্ত করে ধরে নিজের সাথে চেপে ধরে। কি হচ্ছেটা কি ফাহিম? আমাকে এভাবে আনার মানেটা কি? বউর সাথে রোমান্স করতে মানে লাগে না জানা? ফাহিম অর্পার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। সারুন ফাহিম, আমাকে কেউ এসে পড়বে প্লিজ। আর কত অর্পা, আর কত আমাকে শাস্তি দিবে?
প্লিজ অর্পা, এবার তো ক্ষমা করো। আমি ক্লান্ত, আমি পিপাসিত তোমার ভালোবাসার। ফাহিম অর্পার কাঁধে একটা টিপ কিস করলে অর্পা কেঁপে ওঠে। দুহাত দিয়ে ফাহিমকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফাহিমকে এক কদমও সরাতে পারে না। বরং অর্পার কোমরে এক হাত দিয়ে নিজের সাথে আরও চেপে ধরে ফাহিম। আরেক হাত দিয়ে অর্পার ঘাড়ের চুলগুলো ধরে অর্পার মুখটা কাছে টেনে নিয়ে অর্পার ঠোঁটকে নিজের আয়ত্তে করে নেয়। অর্পা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। অর্পা বুঝতে পারে ফাহিমের ছাড়ার ইচ্ছা না হলেও ও আর কিছুই করতে পারবে না। ফাহিমও অনেক দিনই তৃষ্ণা মেটাচ্ছে নিজের ভালোবাসা মানুষটিকে কাছে পেয়ে। হোক না তা জোর করে, তাতে কি, তার ভালোবাসার কোনো ত্রুটি নেই। কিন্তু অর্পাই বুঝতে চায় না। অনেকক্ষণ পর ফাহিম অর্পাকে ছেড়ে দেয়। অর্পা ছাড়া পাওয়ার সাথে সাথে চলে যেতে নিলে ফাহিম এক হাত ধরে ফেলে বলে, এখনো সময় আছে অর্পা, ভালোবাসার মানুষকে কাছে এনে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে একদিন। ফাহিম চলে যায় নিজ বাসায়, আর অর্পা ওখানে দাঁড়িয়ে থেকে নীরবে চোখে জল ফেলছে। কেন ফাহিমকে ক্ষমা করতে পারছে না অর্পা নিজেও জানে না। অনেক বড় অপরাধ তো করেনি, ভালোবাসার মানুষটিকে পেতে হয়তো কিছু মিথ্যা বলেছে ফাহিম, আর এটাই ফাহিমের দোষ। সকালে কলির মা নামাজ পড়তে ওঠে। নামাজ শেষে মেয়েকে একবার দেখতে আসে। কলি ঘুমিয়েছিল। মেয়েকে দেখে রুম থেকে বের হতে নিলে হঠাৎ মেঝের দিকে চোখ পড়ে। ওষুধের খালি পকেট, প্যাকেট তুলে হাতে নিয়ে দেখে ঘুমের ওষুধ। কলির মা খুব ভালো করে চিনতে পারে, কারণ এই ওষুধগুলো কলির মায়ের, যা ডাক্তার কিছুদিন আগেই দিয়েছিল। কারণ কলির মায়ের ঘুমের সমস্যার কারণে প্রচুর মাথা ব্যথা করত। অনেকগুলো ওষুধ ছিল, কিন্তু এখন খালি। কলির মা ফাহমিদা বেগম কাঁপা কাঁপা হাতে কলিকে ডাকতে লাগলো। এভাবে অনেকক্ষণ ডাকার পরও যখন কলি উঠছে না, তখন ফাহমিদা বেগম চিৎকার করে কাঁদতে লাগলো। চিৎকার শুনে কলির বাবা দৌড়ে এসে ফাহমিদার কাছ থেকে সব জানতে পেরে মেয়েকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। এদিকে শুভ সারা রাত ঘুমায় নাই। ভোর রাতে কেবলমাত্র যখন ওর চোখ লেগে এসেছিল, হঠাৎ ফোনটা বেজে ওঠে। এত সকালে ফোন ধরার কোনো ইচ্ছা নেই শুভর, তার নাম্বারটা না দেখেই কেটে দিল। কিন্তু বারবার ফোনটা বেজেই চলছে। শুভ খুব বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে ঘুম ঘুম চোখে তাকালো। কার এত বড় সাহস এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছে? নাম্বারটা দেখে শুভর ঘুম উঠে গেল। তাড়াতাড়ি কলটা রিসিভ করে যা শুনতে পেলো তা শোনার জন্য শুভ রেডি ছিল না একদম। মাথাটা যেন ঘুরে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল ফ্লোরে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আবার তুলে ফোনটা কানে নিয়ে শিওর হলো ঘটনার সত্যতা যাচাই করতে। প্রমাণ পেয়ে 1 সেকেন্ডও শুভ ওয়েট না করে গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে নিলে ছোট মার সামনে পড়ে যায়। শুভ, তুই এত সকালে ঘুম থেকে উঠলি? আজ সূর্য কোন দিকে উঠেছে? ছোট মা খেয়াল করলো শুভ খুব বিচলিত। শুভ, এই শুভ, কি হচ্ছে বাপ? তোকে এমন দেখাচ্ছে কেন? শুভ ছোট মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ছোট মা, কলি সুইসাইড করেছে। কলির প্রতি শুভর টান পরিবারের সবাই কম বেশি জানে, কিন্তু এই টানটা যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা অনেকেই জানে না। শুভ নিজের মা থেকে ছোট মার সাথে ঘনিষ্ঠতা বেশি, তাই শুভর মনের কথা আর কারো কাছে লুকাতে পারলেও ছোট মার কাছে পারে নাই। কি সব বলছিস তুই? অতটুকু বাচ্চা মেয়ে সুইসাইড করেছে কেন? আমি তোমাকে সব পরে বলবো, আমার এখন যেতে হবে। শুভ, দাঁড়া বাবা, তুই ঠিক নেই, তোর হাত পা কাঁপছে। এই অবস্থায় তুই ড্রাইভ করতে পারবি না। তুই গাড়ির সামনে দাঁড়া, আমি ইনানকে পাঠাচ্ছি। শুভ প্রথমে রাজি না হলেও পরে ছোট মায়ের কথার অবাধ্য হতে পারেনি। ইনাম ও শুভ গ্রামের দিকে রওনা দিল। কয়েক ঘন্টার মধ্যেই শুভ হসপিটালের সামনে পৌঁছালো। এই কয়েক ঘন্টা শুভ মনে হয় 1000 বার মরেছে। শুভ গাড়ি থেকে নেমেই ভেতরের দিকে দৌড়ে যায়। শুভকে এত সকালে এভাবে দেখে সবাই কিছুটা অবাক হয়। এলোমেলো চুল, পরনে একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার। এটা শুভদেরই হসপিটাল, তাই শুভকে কিছু বলার মতো কেউ নেই। ও সরাসরি কলির রুমে ঢুকে পড়ল। কলির মা বসেছিল। শুভকে দেখে উনি আশ্চর্যের চূড়ান্ত সীমায়, কারণ কলির সুইসাইডের কথা কাউকে জানতে দেওয়া হয়নি কখনো। কলির মা ফাহমিদা বেগম আস্তে করে উঠে বাইরে চলে এলো শুভকে নিয়ে, কারণ কলি ঘুমিয়েছিল। শুভ নিজেকে কিছুটা সামলিয়ে, কলি এখন কেমন আছে আন্টি? ভালো বাবা, ঔষধের পাওয়ার কম ছিল বলে হেজাত্রায় মেয়েটা বেঁচে গেল, তা না হলে তো মেয়েটা আজ। কলির মা আর কিছু বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ে। শুভ ইনামকে ইশারা করলে ইমাম এসে,
আরে আন্টি, কলি তো ঠিক আছে এখন, তাহলে কান্না কেন করছেন? আর আপনি মনে হয় সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেননি, এতে আপনার শরীরটাও খারাপ হয়ে যাবে। এমনিই শুনেছি আপনার নাকি প্রেশার ল থাকে প্রায়। এমন অবস্থায় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। চলেন আমার সাথে, আগে কিছু খেয়ে বিশ্রাম নেবেন। কিন্তু কলি, কলি তো একা, ওর বাবা আসুক। আন্টি, টেনশন করছেন কেন? শুভ ভাইয়া আছে না? শুভ ভাইয়া কিছুক্ষণ কলিকে দেখে রাখবে। আপনি চলুন আমার সাথে। হিরাম কলির মাকে নিয়ে গেল যাতে শুভু কলির সাথে দেখা করতে পারে। শুভ রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে কলির বেডের সামনে এসে ওর পাশে বসে। কলির হাতটা নিজের গালের সাথে লাগিয়ে কিস করে। শুভর ভেতরটা মনে হয় ফেটে যাচ্ছে কলিকে এই অবস্থায় দেখে। শুভ কখনো চিন্তা করেনি কালকের ঘটনার জন্য কলি এমন একটা স্টেপ নেবে। শুভর খোঁচা খোঁচা দাঁড়িয়ে কলির হাতে লাগলে কলি ঘুম ঘুম চোখে হাতটা সরাতে চাইলে শুভ আরও শক্ত করে ধরে রাখে। কলি কিছুটা বিরক্তিকর হয়ে চোখ দুটো খুলে শুভকে দেখে লাফ দিয়ে উঠে বসে। মনে হয় কোনো ভূত দেখেছে। শুভকে দেখে কলি বিস্ময়ের চরম সীমায়। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওর পাশে বসে আছে। শুভ ভাই, আপনি এখানে আপনি এখানে কি করছেন? কলি কিছুটা ভয় পেয়ে আর আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমার সামনে অ্যাকচুয়ালি বসে আছেন নাকি স্বপ্ন দেখছি? কলির কথা শুনে শুভ চোখ দুটো বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তুই এমন কেন করলি কলি? একবারও কি আমার কথা চিন্তা করলি না? কলি চিন্তা করছে। আমার এই অবস্থায় উনি এখনো আমাকে রাগ দেখায়। তাই কলিও এবার অভিমান করে বলে, করেছি, বেশ করেছি, আবার করব, তাতে আপনার? ঠাস করে পড়ে কলির গালে। কথা শেষ হবার আগে কলির এসব কথা শুনে শুভ নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে কলিকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে কলি ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কলির কান্না দেখে শুভ কলির হাত ধরে নিজের দিকে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। কলি কিছুটা শক্ট হয়ে যায়। শুভর বুকের প্রতিটা স্পন্দন কলি খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ খুব শক্ত করে কলিকে বুকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর ওর মুখটা দু হাতে নিয়ে কপালে গালে পাগলের মতো কিস করতে থাকে। শুভর প্রতিটা ছোঁয়ায় কলির ভেতরে তোল পার হতে লাগলো। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে যাচ্ছে। কলির মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলেই সব উধাও হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে তা যেন সত্য হয়। কলি এই দোয়াই করছে আর শুভর ভালোবাসাগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। তুই কি জানিস খুব বেশি ভালোবাসি তোকে, আমার অবুঝ পাগলি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভালোবেসে তোর কাছে থাকতে চাই, এটাই বিধাতার কাছে আমার শেষ চাওয়া। অনেক ভালোবাসি রে আমার অবুঝ পাগলি। তুই ভালোবাসিস বা নাই বাসিস, তোকে নিয়ে স্বপ্ন দেখি আপন করে পাওয়ার জন্য আশায় আজও আছি। তুই কি আমার ভালোবাসা বুঝবি না? আমি তো আর তোকে ছাড়া চলতে পারছি না। আজও তোকে ভেবে ভেবে আমার নির্ঘুম রাত কাটে। আমি রাগ করি, ঘৃণা করি বা অভিমান যতই করি না, তবু তোকেই ভালোবাসি। আর কাউকে ভালোবাসার কথা চিন্তাও করতে চাই না। তুই ছাড়া এই মন কাউকে দিব ভাবতেও পারবো না। তুই চলে যেতে চাইলে যেতে দিতে পারবো না, কারণ তোকে ছাড়া যে আমিও বাঁচবো না। তোর হৃদয়ে, তোর মনে, তোর দেহে শুধু এই শুভর বসবাস হবে। এখানে আমি অন্য কাউকে দেখতে পারবো না। যেদিন তুই আমার থাকবি না সেদিন তোকে আমি আর কারো হতেও দিব না। নিজ হাতে তোকে মেরে ফেলবো, এরপর নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তোর সকাল হতে চাই আমি, রাতে তোর জড়ানো চাদরটা হতে চাই, তোর সুখের রাতে ভেজা চুলের কারণ হতে চাই। তোকে ভালোবাসার অধিকার শুধু আমার। এই অধিকার তুই চাইলেও আমি কাউকে দিতে দিব না। আর তুই ভুলেও এমন চিন্তা কখনো করবি না। আজ থেকে কলি শুধু এই শুভর, আর কারো না। মনে রাখিস আমার অবুঝ পাগলি, আমিও শুধু তোকেই ভালোবাসি। এতক্ষণ পর কলির বিশ্বাস হলো এটা কোনো স্বপ্ন না, সত্যি শুভকে ভালোবাসে। কলি শুভকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলো। এই এক সুখের কান্না, কারণ এতদিন ধরে কলি শুধু জেনে এসেছিল শুভকে ও একাই ভালোবাসে। শুভ হয়তো কলিকে ভালোবাসে না, কিন্তু ওর ধারণা ভুল। শুভ তো কলিকে ওর থেকেও বেশি ভালোবাসে। কলি কান্না করতেই থাকে। কলি চোখে নাকের পানি দিয়ে শুভর সাদা গেঞ্জিটাও ভিজে যাচ্ছে, সাথে কলির চোখে ছড়ানো কাজলটার দাগ লেগে যাচ্ছে। স্টপ জান, এখন তো বন্ধ করো, আর কান্না করতে হবে না। শুভ আবার নিজের বুক থেকে কলিকে সরিয়ে ওর মুখ হাতে নিল। কলির এ মায়া ভরা মুখ, চোখ ছড়ানো কাজল, এসবই শুভকে আকর্ষণ করত কলির প্রতি, আজও করছে। আজ তো শুভ কোনো নিষেধও মানতে চায় না।
তাই কোনো কিছু চিন্তা না করে কলির ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে পুরে নিল। পরম আবেশে কলির ঠোঁটগুলো চুষতে লাগলো, যেন কতদিনের তৃষ্ণা আজ শুভ পূরণ করছে। কলি শুভকে সরার জন্য একটু ধাক্কা দিলে শুভ কলির কোমরটা ধরে আরও কাছে টেনে আনে। কলির হাত দুটো শুভর বুকের উপর, আর শুভর আরেক হাত দিয়ে কলির চুলগুলো মুঠো ভর্তি করে রেখেছে যাতে কলি লড়তে না পারে। কলি চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলো গরম কিছু বয়ে পড়েছে। কলি চোখ খুলে দেখে শুভর চোখ দিয়ে পানি পড়ছে। শুভ যেন আজ নিজের মধ্যে নেই, কলিকে পেয়ে যেন সব ভুলে গেছে। ঠিক 15 মিনিট পর শুভ কলিকে ছেড়ে কলির কপালের সাথে নিজের কপাল রাখে। সরি জান, আই এম রিয়েলি সরি। আই ডিড নট ওয়ান্ট টু ডু ইট বাট কুড নট স্টপ মাইসেলফ। সরি। শুভ চোখগুলো বন্ধ করে কথাগুলো বলছে, আর কলি তো লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। শুভ তা দেখে মুচকি হাসি দিল, কলিকে বেডে শুয়ে দিয়ে চাদর দিয়ে দিল শরীরে, আর কপালে একটা কিস করে। আমাকে যেতে হবে কলি, বাহিরে আন্টি আছে। কলি এখনো শুভর দিকে তাকালো না, শুধু মাথা নেড়েই হ্যাঁ বলল। শুভ যেতে নিলে কলি শুভর হাতটা ধরে ফেলে, কিন্তু কিছু বলে না। হয়তো বলতে পারছে না, কিন্তু শুভকে যেতে দিতে চায় না। কিন্তু শুভ ঠিক বুঝে নিয়েছে কলি কি বলতে চায়। কলির হাতটা নিজের হাতে নিয়ে, আমি আজ ঢাকায় যাচ্ছি না, শুধু বাহিরে যাচ্ছি। এবার কলি হাতটা ছেড়ে দিল। শুভ হাসতে হাসতে রুম থেকে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে কলির মায়ের পাশে চেয়ারে বসে, কারণ কলির মা শুভ আর কলির কথা শুনে ফেলে। শুভ, কলি তোমার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল। হুম। তুমি কি জানো তোমরা কি করতে চাইছো? আমার মেয়েটা ছোট, হয়তো জীবন সম্পর্কে ওর জ্ঞান অনেক কম, কিন্তু তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি। তুমি ওকে কেন বোঝালে না? তোমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। শুভ কলির মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানি, কিন্তু কি করব বলুন। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কলি থেকে এত বছর দূরেও সরেছিলাম, কিন্তু না আমি না কলি কেউ কাউকে ভুলতে পারিনি। আমার বয়সটা কম হলে হয়তো কারো কোনো সমস্যা হতো না, কিন্তু বিশ্বাস করুন এতে ভালোবাসার ঘাটতি হবে না, কারণ ভালোবাসা তো কোনো বয়স মানে না, কোনো নিয়ম মানে না। সমাজ যত কটু কথা বলুক, বাঁকা চোখে তাকাক, ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। শুধু আমি না, কলিও আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমার জন্য না হলেও কলির জন্য মেনে নিন। একজন মা হয়ে না, একজন মেয়ে হয়ে কলির অনুভূতিটা চিন্তা করুন, তারপর আপনার যা ইচ্ছা করুন। কিন্তু কলি এখনো ছোট, আর ওর বাবা কখনো মানবে না। আমি জানি কলি এখনো ছোট, তাই তো আমি অপেক্ষায় আছি ওর প্রাপ্ত বয়স হবার জন্য। ও প্রাপ্ত বয়স হলেই আমি ওকে বিয়ে করব। আমি ওর জন্য এতটা বছর অপেক্ষা করেছি, সেখানে আরও কয়েকটা বছরও করতে পারবো। কিন্তু বিশ্বাস করুন আমার থেকে বেশি কলিকে কেউ ভালোবাসবে না। আমি সবার সম্মতি নিয়েই কলিকে নিজের করে নিব, শুধু আপনি একটু দোয়া করবেন। এরপর শুভ উঠে চলে গেল। শুভ হসপিটাল থেকে সরাসরি থানায় গেল। কলি আত্মহত্যা করছে, তাই পুলিশ কেস করতে চাইছে। শুভকে সব সামাল দেয়। কলির বাবাও শুভকে এই সময় আশা করেনি, তবুও কিছু বলেনি, কারণ কলির প্রতি শুভর একটা টান আছে, উনি জানে। কিন্তু ভালোবাসাটার কথা এখনও তার কান পর্যন্ত পৌঁছায়নি। সে মনে করেছে হয়তো হসপিটাল থেকে কেউ বলেছে শুভকে, তা না হলে শুভ কিভাবে জানবে। কলিকে 2 দিন পর ছুটি দিয়ে দিল। এই 2 দিন শুভ কলির সাথে সারাক্ষণ হসপিটালে ছিল। কলির মাও বুঝতে পারলো শুভ আসলেই কলিকে অনেক ভালোবাসে, কিন্তু তবু একটা কিন্তু থেকে যায়। কলি এখন বাসায়, আজ স্কুলেও গিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ শুভর গাড়ি সামনে দেখতে পেল। কলি গাড়ির সামনে যেতে শুভ দরজা খুলে কলিকে ভেতরে টান দিয়ে নিয়ে নিল। কলি ভয়ে এদিক ওদিক দেখতে লাগলো কেউ দেখেছে কিনা। ভাগ্যিস আজ শিলা ছিল না, তা না হলে কি হতো। কি রে, কি চিন্তা করছিস? কলির সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে, এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, তোকে কেউ দেখেনি, আর এখনো এই গাড়ির ভেতরে কেউ দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পারবি। কলির এতক্ষণ পর চিন্তার অবসান হলো, কিন্তু শুভর দিকে তাকিয়ে আবার শুরু হয়ে গেল। শুভ কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে। শুভ এভাবে তাকালে কলির ভেতরে অদ্ভুত ফিলিংস প্রসারিত হয়, যার কারণে কলির গালগুলো লজ্জায় লাল হয়ে যায়। কলি শুভ থেকে একটু দূরে বসার চেষ্টা করলে শুভ টান দিয়ে কলিকে আরও কাছে টেনে নেয়। এবার কলির ঘাড়ে মুখ রেখে কলির শরীরে ঘ্রাণ নিতে থাকে।
কি মেখেছিস তুই আজকে? কলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে। লোশন। তাই তো এত মিষ্টি ঘ্রাণ আসছে। আমাকে পাগল করার জন্য সব ব্যবস্থা করে রেখেছিস। শুভ কলির হাতের আঙুলের মাঝে নিজের আঙুলগুলো দিয়ে কলির হাতে একটা কিস করলো। এই কয়েকদিনে তোর অনেক আসক্ত হয়ে পড়েছি আমি। বলতো ঢাকায় গেলে তোকে ছাড়া কিভাবে থাকবো? আপনি চলে যাচ্ছেন কবে? আজ এখনই রওনা দিব, তোর সাথে দেখা করব বলে এখানে অপেক্ষা করছিলাম। শুভ দেখলো কলির মুখটা যাওয়ার কথা বলার পর কেমন মলিন হয়ে গিয়েছে। কলিকে নিজের দিকে ঘুরিয়ে, আমি সময় পেলেই চলে আসব, কিন্তু এখন যেতে হবে আমায়। অনেক কাজ আছে। চাচা একা একা কিছুই করতে পারছে না। তুই কান্না একদম করবি না। স্কুল কোচিং ছাড়া কোথাও যাবি না। নিজের খেয়াল রাখবি। এখানে ফোন আছে, আমি রাতে কল দিব। যত রাতই হোক একবার হলেও আমার সাথে কথা বলবি। আমি কি বলছি শুনছিস? কলি মাথা নেড়ে হ্যাঁ বলল। আর আজই আন্টিকে নিয়ে বড় ওড়না কিনে আনবি। এই ছোট ছোট স্কার্ফ যেন তোর শরীরে আমি না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? কলি ফ্যালফ্যাল চোখে শুভর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। শুভ কলির কপাল একটা কিস করে কলিকে কলির বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। উদ্দেশ্য ঢাকা যাওয়া। জন্মের আগেই নাকি প্রতিটা মানুষের ভাগ্য লেখা হয়ে যায়। আমি চাই আমার সেই অজানা অজানা ভাগ্যে তুমি লেখা থাকো। শুভর মেসেজ। কলির মুখে হাসি ফুটে উঠল। এভাবে সারা সপ্তাহ জুড়ে মেসেজের আদান প্রদান চলে তাদের মধ্যে। শুধু রাতে শুভর সাথে কথা হতো কলির। সপ্তাহে একদিন শুভ ঢাকা থেকে আসতো কলির সাথে দেখা করতে। এভাবে সময়গুলো ভালোই চলছিল। অনেকদিন পর কলি স্কুলে গিয়ে দেখে পুরো স্কুলকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উপলক্ষে। ঋতুরাজ বসন্ত এসে পড়েছে। শীতের রিক্ততাকে কাটিয়ে বসন্তের ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপে সাজাতে শিখেছে। তাকে বরণ করার জন্য এত আয়োজন। এবারও ওদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তবে এবার কলির জন্য একটু স্পেশাল, কারণ এবার কলিও গান গাইবে অনুষ্ঠানে। গানের গলা বরাবরই ভালো ছিল ওর, কিন্তু শুভর ওপর রাগ করে এত বছর স্কুলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। কিন্তু এবছর কলির জন্য স্পেশাল। আজ শুভ নামক মানুষটি ওর, তাই রাগ করে কোনো লাভ নাই, কারণ রাগ অভিমান বিরহ সব শেষে শুভ শুধু কলির। এদিক দিয়ে শুভর দিনগুলো ভালোই যাচ্ছে। সারাদিনের হাজারো ক্লান্তি টেনশন দূর করে রাতে কলির সাথে কথা বলে। আজ রাতেও কলির সাথে কথা বলে জানতে পারলো কলি কালকের অনুষ্ঠানে গান গাইবে, কিন্তু শুভ ব্যস্ততার জন্য আসতে পারবে না কলিকে বলে দিল। এটা শুনে কলির কিছুটা মনও খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য শুভ অন্য সব কথা বলে কলির মন খারাপ করে দিয়েছে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হতে শুরু করলো, তা না হলে দেরি হয়ে যাবে। আজ কলি একটা হলুদ রঙের থ্রি পিসের সাথে লাল ওড়না পরল। কাঠগোলাপের কানের দূর পড়েছে। কলির যথারীতি গোলাপ পছন্দ, কিন্তু শুভর নাকি কাঠগোলাপ বেশি ভালো লাগে, তাই এবার গোলাপ বা গাঁদা ফুল না, শুভর পছন্দ কাঠগোলাপ পড়েছে। চুলটা অনেক বড় বলে কিছুটা এলোমেলোভাবে হাতে খোপা করে সেখানেও কাঠগোলাপের গাজরা পড়েছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, সব মিলিয়ে কলিকে আজ খুব সুন্দর লাগছে। আয়নায় নিজেকে দেখে কলি নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ এর আগে কলি কখনো সাজগুজের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না, কিন্তু আজ কাল কেন জানি সাজতে খুব মন চায় কলির। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি, কিন্তু কিছুক্ষণ পর কলির আফসোস হয়। ফোন থেকে শুভর একটা ছবি বের করে বলতে থাকে, মিস্টার শুভ দেখুন আমাকে কত সুন্দর লাগছে। আপনার পছন্দের ফুল দিয়ে সেজেছি আজ আমি। সারাক্ষণ তো আমাকে পিচ্চি পিচ্চি বলেন, আজ দেখলে বুঝতে পারতেন আপনার পিচ্চি এখন আর পিচ্চি নেই, বড় হয়ে গেছে। কিন্তু আপনি তো খুব ব্যস্ত মানুষ, আমাকে দেখার টাইম কি আছে? আমি এবার আপনার জন্যই অংশগ্রহণ করলাম, আর আপনি নিজেই নাকি আসবেন না। মনে রাখবেন আমারও সময় আসবে, দেখাবো মজা সেদিন। কলি, এই কলি, হয়নি তোর? শিলা বাহিরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বের হ। আসছি মা। কলি বের হয়ে দেখে শিলা দাঁড়িয়ে আছে। কলি, আজ কাকে খুন করার প্ল্যানিং করছিস? কি যাতা বলছিস? কি চাতা না, আজ তো তোকে কি যে সুন্দর লাগছে দোস্ত। আমি পোলা হলে ভাগায় নিয়ে যাইতাম আজকে তোকে। হইছে চল, যার জন্য এত আয়োজন তার খবর নাই। অন্যেরে খুন কইরা কি করুম?
বলে মনে মনে শুভর চিন্তা করতে করতে স্কুলে পৌঁছে গেল। অনুষ্ঠানও শুরু হয়ে গেল। কিছু গেস্ট এসেছে, আরও কিছু গেস্ট নাকি আসছে। কলি এখনও শুভর আশা করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ গেল স্কুলের গেট দিয়ে 3জন সুদর্শন পুরুষ প্রবেশ করলো, আর সব মেয়েরা ওদের দিকে তাকিয়ে আছে। এর আর কেউ না, ইনান, মাহির, আর একজনকে ফাহিম কলিল চেনে না, কিন্তু আর একজনকে কলি চেনে না, কিন্তু ওর চোখ যাহাকে খুঁজিতেছে তাহাকে কোথাও দেখছে না কেন। তখনই মাহির এসে, হ্যাঁ পিচ্চি আপু, কাকে খুঁজছো? কলি মাথা নেড়ে বলল, কাউকে না। তুমি যাকে খুঁজছো সে এখানে নেই, তাই খোঁজাখুঁজি বন্ধ করে প্রোগ্রামে মন দাও। আর তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ ভাই দেখলে আজ পুরো পাগল হয়ে যেত। এমনি তো বেচারা হাফ পাগল অলরেডি তোমার জন্য। তখন ইনাম ও ফাহিম এসে দাঁড়ালো কলির সামনে। কেমন আছো কলি? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ভাইয়াটাকে আগে কখনো দেখিনি তো। এ হলো আমাদের জিজু, অর্পা আপুর হাজব্যান্ড, আর তোমার শুভ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তোমার সতীনও বলতে পারো। মাহিরের কথায় কলি সহ সবাই অবাক। অবাক হওয়ার কিচ্ছু নেই কলি, তোমার শুভ ভাইয়া তোমার থেকে বেশি ওনার সাথে থাকেই। ফাহিম ভাইয়াকে ছাড়া তো দিনই শুরু হয় না ভাইয়ার। স্টপ মাহির, কি যাতা বলছিস? কলি, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর আমরা কিন্তু তোমার গান শোনার জন্যই এত দূর থেকে আসছি, তাই শুভ কামনা রইল তোমার সাথে আমাদের। ধন্যবাদ ভাইয়া। এতক্ষণ ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। কিছুক্ষণ পর কলির গান শুরু হয়, তাই কলি স্টেজের ব্যাক সাইডে গিয়ে দাঁড়ালো। কলির নাম ডাকার পর কলিও স্টেজে গিয়ে গান আরম্ভ করবে। ঠিক তখনই সামনে নজর পড়ে কলির। এ কি, এ তো শুভ। হলুদ পাঞ্জাবি পরে হ্যান্ডসাম ড্যাশিং লুক নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটে তার সেই ভয়ঙ্কর হাসি। এই হাসি দেখিয়ে যে কোনো মেয়েকে নিমিষে পটিয়ে ফেলতে পারবে। কলি ভাবনার জগৎ থেকে বের হয়ে গান গাওয়া শুরু করলো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল, শুভ পরিণয় হয়ে গেল। এ জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ পুরোটা সময় কলির দিকে তাকিয়েছিল, কিন্তু কলি শুভর চোখের দিকে আর তাকায়নি, কারণ শুভর চোখের দিকে তাকালে হারিয়ে যেতে মন চায়। গান শেষে চারদিকে তালির শব্দ শুভর ধ্যান ভাঙে। শুভ একা আসেনি, এবার অর্পা ও রিয়াকে সাথে করে এনেছে। অর্পা দেখেছে কলিকে আগেই, কিন্তু রিহার কলির সাথে আগে দেখা হয়নি, তাই এবার জিদ করে ভাইয়ের সাথে এসেছে। কলিকে দেখে তো রিহা জড়িয়ে ধরেছে, মনে হয় কতকালের চেনা। শুভ রিহার সাথে কলিকে পরিচয় করিয়ে দিল। উফ, কলি ভাবি, তুমি না কত মিষ্টি দেখতে, একদম সন্দেশের মতো। তোমাকে না খেয়ে ফেলতে মন চাইছে। কলির গানটা টেনে
কলি তো বেচারি রিহার মুখে ভাবি ডাক শুনে লজ্জায় গাল দুটো টমেটো হয়ে গেছে। আর আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে কেউ শুনছে কিনা। তা না হলে স্কুলের মেয়েগুলো হেস্তনেস্ত করে তুলবে কলির জীবন। শুভ ঠিক বুঝতে পেরেছে কলি কি কারণে ভয় পাচ্ছে, তাই রিহাকে স্টপ করতে হতে বলল। তখনই অর্পা এসে, ভাই চল যাওয়া যাক। শুভরা দুটো গাড়ি নিয়ে এসেছিল। একটাতে ফাহিম, অর্পা, মাহির নাম বসেছে, আরেকটাতে শুভ আর রিহা। শুভ গাড়ির দরজা খুলে দিয়ে কলিলে উঠতে বলল। কলি অবাক হয়ে, আমি, বাবা বকবে। অর্পা অন্য গাড়ি থেকে বলে উঠল। কলি উঠে পড়ো, স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। শুভ ড্রাইভিং সিটে বসেছিল, কলিকে পাশের সিটে বসতে ইশারা করেছিল, কিন্তু কলি আমি রিহার সাথে বসি বলতে নিলে শুভর ধমকে চুপচাপ শুভর পাশে বসে পড়ে। শুভ ড্রাইভ করছে, আর চোখে কলিকে দেখছে। কলি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। মন খারাপ করার কারণ হচ্ছে শুভ। শুভ তা খুব ভালো করে বুঝতে পারে, তাই একটা মুচকে হাসি দিয়ে এক হাত দিয়ে ড্রাইভিং করছে, আরেক হাত দিয়ে কলির একটা হাত ধরে রাখে। কলি রাগ করে হাতটা ছুটানোর চেষ্টা করে, কিন্তু কলির মতো পিচ্ছি কি শুভর মতো মানুষের সাথে শক্তির দিকে পারবে? যেখানে শুভ যদি কলিকে জোরে একটা থাপ্পড় মারে, কলি মনে হয় না দ্বিতীয়বার উঠতে পারবে। সেদিন থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছে, না পেরে আর চোখ দিয়ে ইশারা করে রিহার দিকে। তার মানে ছোট বোনের সামনে এসব কি? কিন্তু শুভর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, কলিকে লজ্জা দেবার জন্য। রিহা, তুই কিছু দেখেছিস? রিহা মোবাইল টিপতে টিপতে বলল। না ভাইয়া, তোমরা চালিয়ে যাও, আমি কিছুই দেখছি না। দুষ্ট হাসি দিয়ে। কলির মুখটা দেখার মতো ছিল তখন। সবাই শুভদের বাগান বাড়িতে উপস্থিত হলো। এই বাগান বাড়িটা বাহির থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও সুন্দর। কলি আজ প্রথম এই বাড়িতে আসলো। এর আগে শুধু বাহির থেকে কয়েকবার দেখেছিল। চতুর্দিকে সবুজ গাছের সমারোহ, আর মাঝখানে দুতলা বিশিষ্ট ডুপ্লেক্সের বিশাল বাড়ি। শুভ কলির হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। মাহির, এনাম আর ফাহিম বাড়ির ছাদে গল্প করছে। রিহাকে সাথে নিয়ে ওরাও জয়েন হলো। অর্পা আপু দুপুরের খাবারে কি আয়োজন তা দেখতে গেল। শুভ কলিকে বসে নিজেও পাশে বসে পড়ল, কিন্তু শুভকে দেখে মনে হচ্ছে সে ভালো নেই, মুখে বিষণ্ণতা। একবার জিজ্ঞেস করতে চাইলেও কিন্তু এত মানুষের মাঝে সাহস হলো না। অর্পা আপু কফি এনে